This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। আরে বাচ্চা খবরের দিকে আমরা নজর রাখবো। আসন্ন যে এসএসসি পরীক্ষা সেই পরীক্ষায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট মানে সর্বোচ্চ আদালত। 7 এবং 14 সেপ্টেম্বর আপনারা জানেন সেই পরীক্ষা নেয়ার কথা, কিন্তু এই যে চাকরি প্রার্থী সেই চাকরি প্রার্থীদের তালিকায় দাগিদেরও নাম রয়েছে, এই অভিযোগে মামলা করা হয়। কি হলো আজ আমরা জানবো। লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। জ্যোতির্ময় রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে। জ্যোতির্ময়, কি গ্রাউন্ডে এই মামলা খারিজ হলো? আমরা কথা বলবো, যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের আরো একবার জানাবো, আসন্ন যে এসএসসি পরীক্ষা সেই পরীক্ষা আপনাদের যেরকম জানাচ্ছিলাম 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। মামলা করা হয়েছিল যে চাকরি প্রার্থীদের তালিকায় দাগিদেরও নাম রয়েছে, কিন্তু সেই মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। একটু আগেই আপনাদের জানাচ্ছিলাম যে আদালত প্রশ্ন তুলেছে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে। ঠিক যে দিনে ঘটনা ঘটেছে সেদিনই কিন্তু আমরা ইডির তৎপরতা দেখতে পাচ্ছি। নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া 3 জেলায় ইডির ম্যারাথন তল্লাশি। মুর্শিদাবাদের বাড়ি থেকে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সাঁইথিয়ার বরঙার বিধায়কের পিসির বাড়িতেই হানা ইডির। পুরুলিয়ার নিমতারে সেখানে নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতেও তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আমরা বিভিন্ন জায়গায়। জীবন কৃষ্ণের বাড়িতে ইডি, জীবন কৃষ্ণর পিসির বাড়িতেও ইডি, জীবন কৃষ্ণের শ্বশুর বাড়ি এবং প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতেও ইডি। ইতিমধ্যেই জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করেছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলা আবারও কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারে জীবন কৃষ্ণ সাহা বিধায়ক। এবং আপনাদের যেরকম আমরা দেখেছিলাম যে 2 বছর আগে যদি আপনাদের খেয়াল থাকে 2023-এ সিবিআই এর হাতে গ্রেফতার হয়, তারপর সুপ্রিম কোর্ট থেকে জামিনও পান, কিন্তু আবারও সেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এই জীবন কৃষ্ণ। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, আমরা দেখলাম পাঁচিল টপকানোর চেষ্টা, ফোন আবারও সেই ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা, সব চেষ্টায় সব কারিগরি তাহলে বৃথা গেল। একেবারে তাই। দেখো, ইডি তার বাড়িতে গিয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করতে এবং সমস্ত হোমওয়ার্ক করতেই গিয়েছিল। সেক্ষেত্রে ফোন ফেলে দিলে সেই ফোন যদি জলে পড়তো তাহলেও তার খুব একটা লাভ হতো না, তার কারণ তার যে আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত তথ্য সেটা ইডি তদন্তকারীরা আগে থেকেই সংগ্রহ করে রেখেছেন এবং সেই সম্পর্কিত তদন্তই হয়ে গেছে। তোমাকে একটা জিনিস খুব ভালো স্পষ্টভাবে বোঝাতে চাইবো যে কীভাবে দুর্নীতিটা হয়েছে এবং কোন দিকটায় ইডির নজর রয়েছে। মূলত এই তাকে গ্রেফতার করেছে নবম, দশম, একাদশ, দ্বাদশের ক্ষেত্রে যে দুর্নীতি, সেই নবম, দশম, একাদশ, দ্বাদশের যে প্যানেল তৈরি হয়েছিল তাতে যারা ওয়েটিং লিস্টে নাম ছিল তাদেরকেই এই জীবন কৃষ্ণ সাহা এজেন্ট মারফত যোগাযোগ করেছিল। তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে যদি টাকা দেওয়া হয়, এবং সেই টাকার অঙ্ক ছিল 12 থেকে 15 লক্ষ টাকা, টাকা যদি দেওয়া হয় তাহলে ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদের নাম আগে চলে আসবে এবং তাদের ইন্টারভিউ আগে হবে এবং তারা চাকরি পাবে। এটাই প্রতিশ্রুতি ছিল এবং সেই প্রতিশ্রুতি মতো আগাম 1 লক্ষ থেকে 2 লক্ষ বা সর্বোচ্চ 5 লক্ষ টাকা দিতে হতো জীবন কৃষ্ণ সাহাকে। তার এজেন্ট মারফত সেই টাকা পৌঁছে দেওয়া হতো। এবার হয়েছে কি, যাদের ওয়েটিং লিস্টে নাম থাকা সত্ত্বেও যারা ডাক পাননি, যাদের চাকরি হয়নি, তারা জীবন কৃষ্ণ সাহার কাছে বা তার এজেন্টকে চাপ দিতে থাকে যে টাকা ফেরত দেওয়ার জন্য, কারণ চাকরি হয়নি। প্রাথমিকভাবে তাদেরকে আবার প্রতিশ্রুতি দেয় যে দ্বিতীয় একটা লিস্টে তাদের নাম থাকবে, কিন্তু সেখানেও যখন নাম থাকে না তখন তারা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকে। কেউ কেউকে টাকা ফেরত দিয়েছে, কেউ কেউকে টাকা ফেরত দেয়নি। কারা টাকা ফেরত পেয়েছে, কারা টাকা পায়নি সেই তালিকা কেন্দ্রীয় তদন্তকারীদের কাছে রয়েছে। যারা টাকা ফেরত পাননি সেই টাকার অঙ্কটা কত, সেই অঙ্কটাতেই নজর রয়েছে তদন্তকারীদের। যে টাকাটা ফেরত পায়নি সেই টাকাটা তাহলে জীবন কৃষ্ণ সাহা কোথায় রাখলো সেই লেনদেনটাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন। সেই সূত্রে তারা মনে করছে যে জীবন কৃষ্ণ সাহা, তার ঘনিষ্ঠ বৃত্ত, তার আত্মীয় স্বজন, তার এজেন্ট, তার যারা অনুগামী রয়েছে তাদের নামে বেনামে সেই টাকা বিভিন্ন জায়গায় স্থাবর সম্পত্তি কিনেছে বা স্থাবর সম্পত্তি তৈরি করেছে। সেটা বাড়ি, ফ্ল্যাট, গাড়ি হতে পারে। অস্থাবর সম্পত্তি অর্থাৎ শেয়ার মার্কেটে ইনভেস্ট করা
ফিক্সড ডিপোজিট করা, মিউচুয়াল ফান্ড করা, ব্যাংক অ্যাকাউন্টে রাখা, সেখানেও টাকা সরিয়ে রাখা হয়েছে। সেই তথ্য তদন্তকারীরা পেয়েছেন। এই দুই জায়গাতে কে হেল্প করেছে, কে সাহায্য করেছে? প্রসন্ন রায়, যে এই দুর্নীতির অন্যতম মিডলম্যান, যার কাজ মূলত এই কালো টাকাকে সাদা করা। তার 83টি সংস্থা রয়েছে এবং আরও বিভিন্ন জায়গায় তার বিনিয়োগ রয়েছে। এই জীবন কৃষ্ণ সাহা প্রসন্ন রায় মারফত এই কাজগুলি করেছেন এবং প্লাস নিজস্ব ঘনিষ্ঠ বৃত্তে সেই টাকাগুলিকে, কালো টাকাকে সাদা করেছেন। এই জায়গাটাই তারা তদন্তকারীরা দেখতে চান যে এর বাইরে আর কোথায় কোথায় সেই টাকা গিয়েছে এবং সেই টাকা উদ্ধার করা, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা, সেই ব্যাংক অ্যাকাউন্ট, সেই মিউচুয়াল ফান্ড, সেই ফিক্সড ডিপোজিট, সেগুলোকে বাজেয়াপ্ত করে টাকাটা নিয়ে নেওয়াটাই এই মুহূর্তে তদন্তকারীদের টার্গেট এবং সেই কারণেই জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ সুরা। সামান্য লিড ছিল, হয়তো মানে জনপ্রিয় আমাদের এমএলএ সাহেব ছিলেন না, তাই ওই লিডটুকু হয়েছিল। যদি উনি থাকতেন তাহলে পরে বিজেপির ওই রেজাল্ট হতো না। বিজেপিরা দেখে নিচ্ছে যে আসলে তো আমাদের এই জনপ্রিয় সে মানে বিধায়ক যদি থাকে তাহলে পরে আগামীতে আমাদের হার অবসাম্বী, সেই ভেবে এই জিনিসগুলো ঘটানো হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্ত আদালতের নির্দেশে করছে। এখনো পর্যন্ত সব মিলিয়ে 55 জন অভিযুক্ত হয়েছে বিভিন্ন এফআইআরে। ইতিমধ্যে জীবন কৃষ্ণ সিবিআইয়ের মামলাতে জেলে ছিল, এবার এখন ইডি তার বাড়িতে গেছে। একজন রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধেও আবার নতুন করে চার্জশিট হয়েছে। তো সব মিলিয়ে আমার ধারণা যে যারা পশ্চিমবঙ্গে গত 10-15 বছরে এখানে চাকরির দোকান খুলে যারা বসেছিল, এবার তাদের শাস্তি প্রক্রিয়া ত্বরান্বিত হবে। তার ফলে নর্দমায় বা পুকুরে ফোন ফেলে আমার মনে হয় না এই শাস্তি থেকে অভিযুক্তরা বাঁচবে। আইন আইনের পথে চলবে। দলের বিধায়ক না কি সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে অন্যায় অন্যায়, এবং যে কোনো এজেন্সি যে কোনো কারো কাছে যদি তার বিরুদ্ধে এলিগেশন থাকে, হুমায়ুন কবির হতে পারে, রাম শ্যাম যদু মধু যে কেউ হতে পারে। এই মুহূর্তের বড় খবর, কৃষ্ণনগরের শুট আউট, ছাত্রীকে গুলি করে খুন বলে জানা যাচ্ছে। ভর দুপুরে বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন। আরো একবার আপনাদের জানাই, কৃষ্ণনগরের শুট আউট এই মুহূর্তের বড় খবর, এই মুহূর্তে ব্রেকিং। ছাত্রীকে গুলি করে খুন, ভর দুপুরে বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন বলে জানা যাচ্ছে। দ্বাদশ শ্রেণীর ছাত্রী, এখনো পর্যন্ত জানতে পারছি আমরা, বাড়িতে ঢুকে গুলি করে দুষ্কৃতীরা। কৃষ্ণনগরের শুট আউট বলে জানা যাচ্ছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এই মুহূর্তে কৃষ্ণনগরে। মানিকপাড়া এলাকার ঘটনা, নদিয়ার কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকার ঘটনা। নিহত ছাত্রীর নাম ঈশা মল্লিক, বয়স মাত্র 19। ছাত্রীকে গুলি করে খুন, ভর দুপুরে বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন বলে জানা যাচ্ছে। কৃষ্ণনগরে এই মুহূর্তে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি মহাদেব। এই মুহূর্তে কি কারণে খুন, কারা গুলি চালালো, এরা কারা, পরিবার কি বলছে, পুলিশ কি বলছে, কি জানতে পারছি আমরা? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ওই ছাত্রীর সাথে যারা ওই ছাত্রীকে যারা গুলি চালিয়েছিল তারা তার পরিচিত এমন কেউ, এবং সেই ঘটনার এখনো তদন্ত শুরু হয়েছে। তবে স্পষ্ট নয় কারণ কি। তবে সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ ওই বাড়িতে পরিবার রয়েছে, পরিবারের সামনেই তাকে গুলি করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ, এবং রক্তাক্ত অবস্থায় তার বাড়িতে পড়ে থাকে তার দেহ, এবং তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। চিকিৎসকরা মৃত বলে জানায়। কিন্তু কেন দুপুরবেলায় কারা গুলি করলো, সমস্ত বিষয় নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। মহাদেব, আরো একবার জানতে চাইবো, ভর দুপুরবেলা বাড়িতে ঢুকে একেবারে গুলি, শুট আউট, কি ভয়ঙ্কর কাণ্ড! তো একদম এই ভয়ঙ্কর কাণ্ড নিয়ে মানুষ প্রশ্ন তুলছে যে সাধারণ মানুষের নিরাপত্তা এবং কিভাবে এই আগ্নেয়াস্ত্র পেল, কিভাবেই বা দুপুরবেলা বাড়ির মধ্যে গিয়ে হামলা চালালো, সমস্ত বিষয় নিয়ে কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। এবং এই ঘটনার তদন্ত শুরু করলে এখনো পর্যন্ত পুলিশ কারা করেছে, কি করেছে, সমস্তটাই সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু এবং পরিবারকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের তরফ থেকে এখনো কিছু জানতে পারছো মহাদেব? তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেটা সেইভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং কারা কারা ছিল এবং সমস্ত সিসিটিভি, তারা কোন দিকে দুষ্কৃতীরা গেছে, সমস্তটাই কিন্তু পুলিশ তদন্ত চালাচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে। না, বাড়িতে যদি ঢুকে ঘটনা ঘটে তাহলে বাড়িতেই দুষ্কৃতীরা ঢুকলো কিভাবে, কতজন ঢুকেছিল, কেউ কি কিছুই টের পায়নি, কেউ কিছু দেখেছে, কি প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া গেছে, কিছু জানতে পারছো?
দেখো এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে যেটুকু জানা গেছে যে কয়েকজন এসেছিল বাড়িতে এবং তারা পরিবার যখন ছিল বাড়িতে সেই বাড়ির পরিবারের সামনেই তারা গুলি করে এবং গুলি করায় রক্তাক্ত অবস্থায় পড়ে যায় ওই যুবতী এবং তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে দেখতে বাড়িতে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা এবং তাকে উদ্ধার করে নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে। কিন্তু এখনো পর্যন্ত কারা কারা এই ঘটনার সাথে যুক্ত বা তারা কি কারণে তাকে হত্যা করলো সমস্ত বিষয়টা কিন্তু এখনো অস্পষ্ট রয়েছে। মহোদয় আরেকটা কথা বলো, যে জায়গাটা এলাকাটায় আমরা কথা বলছি ওই এলাকা থেকে থানা কত দূর, পুলিশ কি ঘটনাস্থলে পৌঁছেছে, এ সম্পর্কে কি জানতে পারছো? খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পুলিশ ঘটনাস্থলে যায়, কিন্তু এই ঘটনা তদন্ত শুরু করেছে। যদিও থানা থেকে খুব বেশি দূরত্ব নয়, কৃষ্ণনগর পৌরসভার মধ্যেই ঘটনা এবং সেখানেই এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এবং এলাকার মানুষ আতঙ্কিত যে দুপুর বেলাতে কিভাবে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকলো এবং গুলি চালালো এবং কেন তারা গুলি চালালো সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানান প্রশ্ন লক্ষ্য করা যাচ্ছে। কতজন দুষ্কৃতী ছিল, কতজন এসেছিল, কিছু জানতে পারছো? এখনো সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট নয়, তবে যেটুকু জানা যাচ্ছে বেশ কয়েকজন দুষ্কৃতী কিন্তু এসেছিল এবং তারা এসে বাড়িতে ওই ছাত্রীকে লক্ষ্য করেই কিন্তু তারা গুলিটা চালায় এবং গুলিটি তার লাগে এবং সে মাটিতে ঘরের মধ্যেই কিন্তু লুটিয়ে পড়ে এবং রক্তাক্ত অবস্থায় বাড়িতে পড়ে থাকে। মহাদেব, পরিস্থিতিকে নজর রাখো, তোমার সঙ্গে আবারও কথা হবে। এই মুহূর্তের বড় খবর, কৃষ্ণনগরে শুট আউট, ছাত্রীকে গুলি করে খুন, ভর দুপুরে বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন। কেন খুন, আততায়ী কে, খুনের কারণ ঘিরে এই মুহূর্তে ধোঁয়াশা, তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়িতে কেউ ছিল না, বাবা অফিসে চলে গিয়েছিলেন, মা ছেলেকে আনতে গিয়েছিল, বাড়িতে বলে একটা ছেলে হট করে ঢুকে বলে এরকম শুট আউট করেছে। কজন ঢুকেছিল? একজন। রাউন্ড চালিয়েছে? এক রাউন্ডই চালিয়েছে, যেটা পড়ে আছে সব দেখতে পাচ্ছেন। আমরা তো সঙ্গে পড়াইছিলাম ওদিকে, ওরা পড়াচ্ছিলাম, দুটোপাটা করে ছেলেকে এই অবস্থা। ভর দুপুরে বাড়িতে ঢুকে খুন এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এবং যেটা জানা যাচ্ছে যে কৃষ্ণনগর এলাকায় এই ঘটনা ঘটেছে। বাড়িতে ঢুকে ভর দুপুরে খুন।